আচ্ছা, শুরু করি। আগের ক্লাসে আমরা কি দেখছিলাম বলুন তো? ডিসি জেনারেটরের ডিসি মেশিনের বিভিন্ন পার্টস গুলি কি কি সেগুলো দেখছিলাম, তাই না? আমাদের পড়ার টপিক হচ্ছে জেনারেটর ইএমএফ ইন ডিসি মেশিন। আগের দিন হচ্ছে আমরা কি কি পার্টস আছে ডিসি মেশিনের উপরে কাজ কি কি সবগুলি রিভাইজ করছিলাম, তাই না? ঠিক আছে? আমাদের কথাবার্তা যা বলা শেষ করে না তারপর ক্লাস শুরু করবো। ক্লাসের মাঝখানে কেউ ইলেভেন কথা বলবেন না। আচ্ছা, জেনারেটেড ইএমএফ ইন ডিসি মেশিন। ডিসি মেশিন কয় ধরনের হয় সাধারণত? বলো তো কয় ধরনের হয়? দুই ধরনের। দুই কি কি? একটা মোটর আর একটা জেনারেটর। আমরা যদি রোটেটিং পার্টসটার মধ্যে দেখি তাই না, আজকে রোটেটিং পার্টস গুলো দেখবো যে জেনারেটর মানে ডিসি মেশিনের মধ্যে কোন কোন পার্টগুলো বেসিক্যালি মুভিং অবস্থায় থাকে। আচ্ছা, আমাদের বেসিক যে মেশিনটা মানে যেটা একদম ফান্ডামেন্টাল মেশিন, সেটা আমরা কি দেখছিলাম যে একটা পার্মানেন্ট ম্যাগনেট যদি থাকে, ম্যাগনেটিক ফিল্ড যদি থাকে, সেটার মধ্যে আপনি যদি একটা কন্ডাক্টরকে রাখেন এবং সেই কন্ডাক্টরটা যদি মুভিং অবস্থায় থাকে তাহলে সেখানে কি হয়, একটা জেনারেল ইএমএফ ইনডিউসড হয়। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোথায়? নর্থ পোল থেকে সাউথের দিকে। আচ্ছা, এখন এর মধ্যে আমি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে রাখলাম। আচ্ছা, কারেন্ট ক্যারিং নরমাল কন্ডাক্টর ধরে। এখন এই কন্ডাক্টরটাকে আপনি চাইলে দুই ভাগে ধরেন, এটা হচ্ছে আমরা জেনারেটরের পার্টস দেখতেছি। তো জেনারেটরের ক্ষেত্রে কি করতে হয়, যখন আপনি এটাকে বাইরে থেকে কোনো একটা প্রাইম মুভার দিয়ে ধরেন এটাকে রোটেট করা যায়, এটাকে ঘুরাই দিলে, ঠিক আছে? তাহলে ঘুরাই দিলে কি হবে, তখন এরকম একটা কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি হতে থাকবে, রোটেট হতে থাকবে। আচ্ছা, রোটেট হওয়ার সময় সে কি করবে, এই ম্যাগনেটিক ফিল্ডের লাইনগুলিকে সে কাট করবে, তাই না? আচ্ছা, কাট করলে কি হয়, এখানে একটা ইএমএফ ইনডিউসড হয় এই কন্ডাক্টরের মধ্যে। তো এই ইএমএফটা যখন আপনি বাইরের কন্ডাক্টরকে কোনো একটা সার্কিটের সাথে কানেক্ট করেন তখন এর মধ্যে কি হয়, কারেন্ট ফ্লো করা শুরু করে। আচ্ছা, এটা কার রুলসের উপর বেসিস করে বানানো? ফ্যারাডেস মাইকেল ফ্যারাডেস ইএমএফ রুল, তাই না? এটা সমান সমান কি বলে, যে কোনো মেশিনে জেনারেটেড ইএমএফ সমান সমান কি, মাইনাস m ইনটু dt। তবে ও যখন এখানে এভাবে ঘোরা শুরু করলো তখন ফ্লাক্স কাট করতেছে না সে? ফ্লাক্স কাট করা মানে কি, ফ্লাক্সের চেঞ্জ হওয়ার সময়ের সাথে সাথে বিভিন্ন যখন ডিফারেন্ট পজিশনে ডিফারেন্ট ফ্লাক্স কাট করতেছে, তাই না নাকি? আচ্ছা, তাহলে ডিফারেন্ট পজিশনে ফ্লাক্সের চেঞ্জটা ডিফারেন্ট কিভাবে হচ্ছে সেটা কি আমরা জানি? দেখি, ধরেন এই কন্ডাক্টরটা আমার হাতটা মনে করা হচ্ছে কন্ডাক্টরের দুটো সাইড, ঠিক আছে? এটাকে আমরা নাম দিই দুইটা, এ বি আর সি ডি। এটা একটা সাইড আর এটা একটা সাইড, ঠিক আছে? এখন আপনি একে ধরেন ড্র করবেন, এই ইএমএফটা দেখতে কি রকম। তাহলে ধরেন এটা হচ্ছে এরকম, এটা ম্যাগনেটিক ফিল্ডটা এদিক থেকে এদিকে যাচ্ছে আর আমার হাতটা হচ্ছে ম্যাগনেটিক কি বলে আপনার কন্ডাক্টর। তো যখন এই পজিশনে আছে তখন তো সে জিরো, কোনো ফ্লাক্স কাট করতেছে। এই পজিশনে থাকা মানে কি, সে ফ্ল্যাট। এখানে কিন্তু একদম মিনিমাম ফ্লাক্স লিংকেজ এরকম ওর সাথে, মানে এখানে যদি আপনার ধরেন 20টা ম্যাগনেটিক ফিল্ডের লাইন থাকে তাহলে আপনি এই অবস্থায় রাখলে হাইয়েস্ট একটা লাইন হয়তো এর ভিতর দিয়ে যাবে।
তো যখন এই পজিশন থেকে আস্তে 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 ঘোরা শুরু করলো তখন ফ্লাক্স লিংকেজ আস্তে আস্তে বাড়তে থাকবে না? বাড়তে 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 যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল আসবে, ম্যাক্সিমাম পজিশন আসবে, তখন ফ্লাক্স লিংকেজ কি হবে? ম্যাক্সিমাম হবে। তাহলে এই জিনিসটা দেখতে কি রকম হবে? প্রথমে আসে সে জিরোতে, আচ্ছা 90 ডিগ্রি একটা রোটেশন করলো সে, হ্যাঁ 90 ডিগ্রি মানে এই পজিশনে ছিল, এখান থেকে ঘুরে এখানে আসলো। তাহলে এটা কি রকম হবে দেখতে? এরকম না? এতটুকু আসলো, তাই না? এখান পর্যন্ত আসলো, তাহলে 90 ডিগ্রি। তাহলে এই পজিশন আসলো। এখন আবার এখান থেকে আবার 90 ডিগ্রি ঘুরে আবার জিরোতে আসবে। তাহলে দেখেন আগে এ বি যে সাইডে ছিল, এখন এ বি উল্টা সাইডে চলে আসলো না? এ বিটা এখন এই সাইডে চলে আসছে, সি ডিটা এই সাইডে চলে গেছে। আচ্ছা তাহলে এটা দেখতে কি রকম হবে? আবার জিরোতে আসবে, তার মানে এরকম, তাই না? আবার জিরোতে আসবে, তার মানে এখন সে এখান থেকে ঘুরে এই পজিশনে আবার 90 ডিগ্রি ঘুরবে না? আচ্ছা এখানে প্রথম ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, এটা আমরা করতেছি ধরেন জেনারেটরের রুলস, তাই না? কারণ আপনি তো প্রাইম মুভার দিয়ে ঘুরেছেন, বাইরে থেকে মেকানিক্যাল এনার্জি দিবেন, সে ঘুরতেছে। জেনারেটর সব সময় কোন রুলসে কাজ করবে? ফ্লেমিংস আর এইচএল মানে রাইট হ্যান্ড রুল। ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল অনুযায়ী সব সময় জেনারেটর কাজ করে। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড, তাই না? আচ্ছা এখন রাইট হ্যান্ডকে আপনি এভাবে রাখেন, আমার এই আঙ্গুল বরাবর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বাস ফিঙ্গার। তাহলে দেখেন ম্যাগনেটিক ফিল্ড নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে, কন্ডাক্টর ঘুরতেছে এভাবে ক্লকওয়াইজ ডিরেকশন মানে এভাবে, তাই না? দ্যাট মিন্স এই কন্ডাক্টর উপরের দিকে যাচ্ছে না, মোশনটা উপরের দিকে না, মানে কন্ডাক্টর যে দিকে ফোর্স ফিল করতেছে সেটা হচ্ছে উপরের দিকে। আচ্ছা তাহলে কারেন্টের ডিরেকশন হচ্ছে আমার মিডল ফিঙ্গার বরাবর, তাই না? দ্যাট মিন্স কি বোর্ড বরাবর ভিতরের দিকে, অর্থাৎ এই দিকে ধরলাম, তাই না? আচ্ছা এখন দেখেন যখন এই সাইডে গেল, আগে তো সে এদিক বরাবর ছিল, এখন যখন সে এখানে আসলো তখন কি হবে? এখান বরাবর যখন আসলো এই কন্ডাক্টরটা, তার ক্ষেত্রে কি হবে দেখেন, এখান দিয়ে যদি কারেন্ট এদিকে যায় তাহলে এই কন্ডাক্টর বরাবর কি বাইরের দিকে আসবে না? নাকি বাইরের দিকে আসবে না? বাইরের দিকে আসলে আপনার কারেন্টের ডিরেকশন হয়ে গেল উল্টা দিকে, তাই না? জি। তাহলে এখন কন্ডাক্টর ফোর্স ফিল করবে কোন দিকে? নিচের দিকে, নিচের দিকে অর্থাৎ এই বরাবর। আচ্ছা আর ম্যাগনেটিক ফিল্ড আগের ডিরেকশনে আছে, নর্থ থেকে সাউথের দিকে। আচ্ছা তো সে যখন 90 ডিগ্রি ঘুরে এখানে আসলো ম্যাক্সিমামে, তারপর আবার জিরোতে আসলো। এখন আমাদের কন্ডাক্টর কোথায়? এ বি চলে আসলো এখানে, সি ডি চলে আসছে এখানে এই জায়গাতে। তাহলে এই বরাবর দেখেন এ বি বরাবর আগে কারেন্ট ছিল উপরের দিকে, তাই না? এখন এ বি বরাবর কারেন্ট যাচ্ছে কোথায়? কোন দিকে? নিচের দিকে। তাহলে এই বরাবর আসবে না উল্টা দিকে? জি। হ্যাঁ জি স্যার। এটা হচ্ছে কোন পজিশনটা? এখানে আসলো, এখান থেকে এখানে আবার এখানে গেল, তারপরে এখানে আসার পর এখনো তো সে কন্টিনিউয়াসলি ঘুরতেছে, তাহলে এটা আসলো 90 ডিগ্রি আবার নিচের দিকে, আবার এখান থেকে জিরো, অর্থাৎ এটা হচ্ছে কত? 360 ডিগ্রি, এটা হচ্ছে 270, এটা 180, এটা 90, এটা 0। তাহলে দেখেন ডিসি জেনারেটর আমরা যদিও নাম বলতেছি, কিন্তু এখানে তো জেনারেটর ইএমএফটা কিসের মতো? এসি মতো না, বেসিক্যালি এটা এসি, তাই না? জি সিগন্যাল আছে এসি। তাহলে হইলো ব্যাপারটা, পড়তেছি ডিসি কিন্তু আউটপুট আসতেছে এসি। আচ্ছা দেখেন এখানে আসলে ইন্টারেস্টিং ব্যাপারটা যে রোটেটিং পার্টের মধ্যে আসলে কি কি আছে। তো এই কন্ডাক্টরের মাথা পর্যন্ত আপনার আউটপুটটা হচ্ছে এসি, কন্ডাক্টর থেকে এই সাইডে চলে আসার পর সে হয়ে যায় ডিসি। এখন ডিসি আমরা কি দিয়ে করি? আচ্ছা এখানে নরমালি আমরা দুটো এলিমেন্ট ইউজ করি, নরমাল অবস্থায় যখন সে এসি থাকে এখানে দুটো এলিমেন্ট থাকে,
রিং এর মতো, ওদেরকে বলা হয় স্লিপ রিং। স্লিপ রিং এর সাহায্যে হচ্ছে কারেন্টটাকে বাইরের সার্কিটে বের করে দেওয়া হয়। জি ঠিক আছে, কিন্তু স্লিপ রিং বেসিক্যালি ওই ডিসি কে এসি তে কনভার্ট করতে পারে। আচ্ছা, তাহলে করণীয়টা কি? কারণ এ তো এর জায়গায় স্থির হয়ে আছে, কন্ডাক্টর ঘুরতেছে, কন্ডাক্টর ঘোরার সাথে সাথে কারেন্টের ডিরেকশন বারবার পজিটিভ নেগেটিভ চেঞ্জ হচ্ছে। তার মানে এখানে এমন কিছু একটা অ্যাটাচ করা দরকার যেটা কন্ডাক্টর ঘুরলেও কারেন্টের পজিশনকে সবসময় সেম ডিরেকশনে ফ্লো করাবে। ঠিক আছে, সেই জন্য আমরা যে জিনিসটা ইউজ করি তার নাম হচ্ছে স্প্লিট রিং। স্প্লিট রিং, ঠিক আছে। স্প্লিট রিংটা দেখতে হয় এরকম, ধরুন এটা আপনার কন্ডাক্টর, তো এরকম, ঠিক আছে। সে যে কাজটা করে, যখন আপনার কন্ডাক্টরের পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার, ঠিক আছে, অর্থাৎ এ দিয়ে একবার এই সাইডে ছিল আবার এই সাইডে যাচ্ছে, তো তোর কন্টিনিউয়াস ঘুরার উপর আছে, এই স্প্লিট রিংটাও তার নিজের পজিশন চেঞ্জ করবে। অর্থাৎ এই কন্ডাক্টরটা যখন এই সাইডে যায়, এই স্প্লিট রিংটাও তখন এই সাইড থেকে এদিকে চলে যায়। আবার এটা যখন এই সাইড থেকে এদিকে আসে, এই স্লিপ রিংটাও ঘুরে তার পজিশন চেঞ্জ করতে থাকে। অর্থাৎ এটা হচ্ছে আপনার মাথাতে, এটা যদি দুটো কন্ডাক্টরের মাথায়, তার মাথায় দুইটা স্লিপ রিং লাগানো থাকে। তো মানে এরা বেসিক্যালি যে কাজটা করে, যে ধরেন একটা দুইটা পাইপের মাথা আছে, দুইটা পাইপের দুইটা মাথা আছে, খোলা মাথা, দুই দিকে পানি বের হচ্ছে, ঠিক আছে। একবার ধরেন পানি দিক থেকে ঢুকে বারবার রিভার্স ডাইরেকশন, একবার ঢুকতেছে আবার বের হচ্ছে, ঢুকতেছে বের হচ্ছে। তো এখন আপনি এমন একটা ব্যবস্থা করলেন, এই পাশে একটা মানে ইনলেট ফিক্স করে দিলেন, আর এই পাশে একটা আউটলেট ফিক্স করে দিলেন, যে ইনলেট দিয়ে শুধু পানি ঢুকবে আর আউটলেটটা দিয়ে বের হবে, শুধু বের হবে। এখন ওই পাইপের ভিতর দিয়ে কারেন্ট পানি কোন দিকে যেতেছে না যেতেছে এটা আপনার দেখার বিষয় না। আপনার দেখার বিষয় হচ্ছে এদিক দিয়ে পানি যে কোনটা দিয়ে ঢুকতে হবে, যে কোনটা দিয়ে বের হতে পারে। কিন্তু আপনি ইনলেট আর আউটলেট যখন ফিক্স করে দিতেছেন, তার মানে হচ্ছে পানি শুধু ইনলেট যে সাইডে থাকবে ওই সাইড দিয়ে ঢুকবে, আর আউটলেট যে সাইডে থাকবে ওই সাইড দিয়ে পানি শুধু বের হতে পারবে। তো ইনলেট আর আউটপুটের পজিশনটা বারবার কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হয়ে ওরা করে কি, আপনার কারেন্টটাকে অলওয়েজ সেম ডিরেকশনে প্লাস থেকে মাইনাসের দিকে ফ্লো করাতে থাকে। ঠিক আছে, তাহলে এখন তার টেনশন, আমার কন্ডাক্টর এবিসিডি যেদিকে ইচ্ছা করুক, কোনো সমস্যা নেই। তাহলে স্প্লিট রিং সবসময় করে কি, ওই যে এই কন্ডাক্টরটাতে কারেন্ট দেখেন একবার উপরের দিকে যাচ্ছে, আবার সে যখন এই সাইডে আসছে তখন তার দিকে কি হচ্ছে, বের হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো ফিক্স যে নর্থ ডিরেকশন যেদিকে থাকবে কারেন্ট সবসময় তখন ভিতরের দিকে যাবে, আর সাউথ ডিরেকশনের দিকে বাইরের দিকে আসবে। স্প্লিট রিং তো ওই কাজটাই করে, যে নর্থ ডিরেকশনের সাইডে যখন থাকে কারেন্টটাকে, মানে সোজা কথা কারেন্টটা সার্কিটের ভিতর দিয়ে হিসাব করেন এভাবে 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 এসে অলওয়েজ এই রাউন্ডে কি করতে থাকে, ফ্লো করতে থাকে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন স্প্লিট রিং এর মাঝখানে আমি একটা এরকম তারের মতো দিছি, আর একটু বড় করে এই দুটো হচ্ছে স্প্লিট রিং। এদের সাথে এই পাশে কি লাগানো থাকে, কার্বন ব্রাশ। শুনুন, কার্বন ব্রাশ কিন্তু কখনো কারেন্টকে এসি থেকে ডিসি করে না, এটা নিয়ে কখনো কনফিউজ হবেন না। কার্বন ব্রাশ হচ্ছে জাস্ট ভিতর থেকে যে কারেন্ট আসে ওটাকে সে কালেক্ট করে বাইরে বের করে দেবে, এটা ওর কাজ, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা মাঝখানে যে এই দুটো হচ্ছে কি স্প্লিট রিং, এরা দুটো স্প্লিটেড না, আলাদা কিন্তু দুটো, ফিক্স থাকলে তো আর মুভ করতে পারতো না, এইজন্য এরা দুটো কি স্প্লিটেড মানে আলাদা করা, এইজন্য এদের নামই হচ্ছে কি স্প্লিট রিং। স্প্লিট রিং 1, স্প্লিট রিং 2। আচ্ছা, এখানে কার্বন ব্রাশ 1, কার্বন ব্রাশ 2, আর মাঝখানে যে যেটা দেখতেছেন এটা হচ্ছে বেসিক্যালি কি ইনসুলেশন লেয়ার, যাতে দুইটা স্প্লিট রিং একটা একটার সাথে কখনো বাড়ি খেতে না পারে। কারণ এটা যে চিন্তা করেন যদি এরা দুজন একসাথে হয়ে যায় সামহাউ, দেন প্লাস মাইনাস শর্ট হয়ে যাবে।
লেগে তখন এখানে স্পার্ক হয়ে জেনারেটর নষ্ট হয়ে যাওয়া বা মেশিন যেটাই থাকে ওটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। এটাকে মাইকা লেয়ার বলে। মাইকা হচ্ছে ইনসুলেটেড ম্যাটেরিয়াল, ঠিক আছে? মাইকা হচ্ছে ইনসুলেটেড ম্যাটেরিয়াল। আচ্ছা, তাহলে একটা নরমাল জিনিস চিন্তা করেন, আমাদের মেশিনগুলিতে কি এরকম একটা কন্ডাক্টর থাকে শুধু? না, এরকম মাল্টিপল কন্ডাক্টর থাকতে পারে, অসংখ্য কন্ডাক্টর, 500-600 কন্ডাক্টর থাকতে পারে। তাহলে সবগুলি কন্ডাক্টর দেখেন, প্রত্যেকটা কন্ডাক্টরের জন্য এখানে দুটা দুটা করে স্প্লিট রিং। তাহলে আপনি আরো যতটা কন্ডাক্টর অ্যাড করবেন সবগুলির জন্য আলাদা আলাদা স্প্লিট রিং লাগাইতে হবে না? সবগুলির মাঝখানে আলাদা আলাদা মাইকা লেয়ার দিতে হবে, তাই না? জি। আচ্ছা, আমি কি বলতেছি অনেকে মনে করতে পারতেছে না। এই ছবিটা আমি আপনাদেরকে গত ক্লাসে দেখাইছিলাম আমার কম্পিউটারে। দেখেন ডিসি মেশিনগুলো সাধারণত কি হয়, আমি তো আপনাদেরকে স্ট্যাটিক পার্টগুলো দেখাইছি যেগুলো স্থির থাকে। রোটেটিং পার্টটাতে কি থাকে? এরকম একটা এরকম লেয়ার থাকে না অনেকগুলি? জি। তাই না? এটার মাঝখানে আপনার কি বসানো থাকে? শেফটা বসানো থাকে, তাই না? আর এখানের ভিতর দিয়ে কি আর্মেচারের ওই যে ওয়্যারিং গুলি করা থাকে, তাই না? একটা দিয়ে বের হয় আরেকটা দিয়ে ঢুকে এরকম। আর মাঝখানে এটা থাকে কি শেফটা ঘুরতে থাকে আপনার। তাহলে আচ্ছা, এটা আমি সামনের ভিউ ফ্রন্ট ভিউটা ড্র করছি, এটা এরিয়াল ভিউ ড্র করলে আপনারা বুঝতে পারবেন। এটা একটা সিলিন্ডার টাইপের জিনিস থাকে না আর্মেচারটা, এরকম এর মধ্যে শেপ থাকে, হ্যাঁ? আর সামনে আরেকটা রাউন্ড এরকম জিনিস বসানো থাকে। তো এই যে এই পার্টটাতে দেখবেন আপনার সবগুলি সেগমেন্ট করা আছে, এখানের মধ্যে স্প্লিটিং ব্রাশ এগুলো বসানো থাকে। এটা দিক দিয়ে তারপর বাইরে আপনাকে সাপ্লাই দেওয়া হয়। এই যে এই পার্টটা যেখানে আপনার সবগুলি কন্ডাক্টর এসে অ্যাড হবে, আর্মেচারের স্লট থেকে সবগুলি কন্ডাক্টর একসাথে বের হয় না, বের হয়ে সামনে দেখেন এরকম একটা জায়গা থেকে সবগুলি জোড়া লাগে। জি হ্যাঁ, যে পার্টটা মেইনলি ঘুরতে থাকে, আর্মেচার পুরো পার্টটাই তো ঘুরে, তাই না? আর্মেচার স্লট, আর্মেচার কন্ডাক্টর, শেফট এগুলো সব শেফটের উপরে বসানো থাকে। তো শেফটটা যখন ঘুরবে এরা সবাই ঘুরবে না, ঠিক আছে? তাহলে এই যে স্প্লিট রিং, কার্বন ব্রাশ, মাইকা লেয়ার, এদের সবাইকে একসাথে কি বলে? কমিউটেটর। ঠিক আছে? এই শেফ, তারপর মাইকা লেয়ার, কন্ডাক্টর, আর্মেচার কন্ডাক্টর, তারপর আপনার স্প্লিট রিং, কার্বন ব্রাশ, এদের সবাইকে একসাথে বলা হয় কমিউটেটর। আচ্ছা, কিন্তু খেয়াল রাখবেন ব্রাশ কিন্তু কমিউটেটরের বাইরে, ব্রাশ কিন্তু ঘুরে না, ঠিক আছে? ব্রাশটা কিন্তু ফিক্স পজিশন, এটা আমি আপনাদের আগে বলছি। সো রোটেটিং পার্ট হিসেবে কাদেরকে পাইলাম? আর্মেচার, আর্মেচারের স্লট যেগুলি, আর্মেচার ওয়াইন্ডিং, শেফ আর হচ্ছে কমিউটেটর, ঠিক আছে? আচ্ছা, তাহলে আলটিমেটলি আমরা স্প্লিট রিং ইউজ করার পর আমাদের আউটপুটটা দেখতে কি রকম হয়? এটা পজিটিভ, পরের সার্কেলের কারেন্টটা তো সেম ডিরেকশনে যাবে, তখন এটা এদিকে চলে আসে, তাই না? এরকম হয়, এটা তো ডিসি ইউনিডিরেকশন আছে, তাই না? জি। আগেরটাতে কারেন্ট একবার পজিটিভে যাচ্ছিল একবার নেগেটিভে যাচ্ছিল কন্ডাক্টরের ভিতর দিয়ে, বাট এখানে কারেন্ট সব সময় সেম ডিরেকশনে থাকতেছে। তাহলে বস্তুত আমরা যেটা জানি যে আসলে আমাদের রিয়েল লাইফে ডিসি জেনারেটর বলতে আসলে মানে এক্সিস্টিং কিছু নাই। আমরা জেনারেট এসি করি বাট পরে সেটাকে ডিসি তে কনভার্ট করে দাও, ঠিক আছে? ইনডিউসড ইএমএফ ফলো এসি রোটেটিং বা এসি, এটা নিয়ে কখনো কনফিউজ হবে না। আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে যা পড়াইতেছি এগুলি সবগুলি পাবেন হচ্ছে আমার সামনে যে বইটা খোলা আছে ওখানে, থেরাপির বইতে।
আমি আপনাদের জন্য একটা কাজ করব, বইটা খুললে আপনারা সব পাবেন যদি এর মধ্যে। আমি যেটা করব যে এই বইটাই আপলোড দিয়ে দিব, আর এই বইয়ের থেকে যে পার্টগুলো আমি পড়াইতেছি ওগুলো আলাদা করে পিডিএফ করে আরেকটা ফাইল আমি আপলোড করে দিব, তাহলে ওগুলো পড়লেই হবে। জাস্ট বইয়ের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজি। এটা তো পিডিএফ পাওয়া যায়। আচ্ছা আমি এটা ইয়েটা আপলোড করে দেব, আপলোড করে দিলে ভালো হবে। পোর্টালে আপলোড করে দেব। জি স্যার, ওটাই বেটার হবে। ইলেকট্রিক্যাল টেকনোলজি বাই, বাট এই বইটা আপনাদের সবার কাছে থাকা উচিত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে। জি ম্যাম, প্রেসক্রিপশন আছে। বিএল থেরাজা আর একে থেরাজা। এটা একটা বই, এটা থেকে আমি পড়াচ্ছি, এটা থেকে পড়াবো শুধু ডিসি মেশিনগুলি, আর এসি পড়াবো হচ্ছে চ্যাপম্যানের বই থেকে। ওই বইটার নাম হচ্ছে ওটা পড়ানোর সময় নাম দিয়ে ইলেকট্রিক্যাল মেশিনারি ফান্ডামেন্টালস। সো এসির জন্য ওই বইটা বেস্ট, আর ডিসির জন্য থেরাজার বই বেস্ট। আচ্ছা ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে আমাদের। ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে পড়তে। ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে, থিওরি থাকবে, সবই থাকবে। আমি তো এখন যা পড়াচ্ছি সব থিওরি। জি। থিওরি না বুঝলে আসলে আপনি মানে একটা জিনিসের ভিতরে কিভাবে কাজ করে ওটা না বুঝলে তো বোঝাই ম্যাথ করে তো লাভ নাই। জি স্যার। আচ্ছা এখন একটা জিনিস দেখেন যে আমরা জানি দুই রকমের মেশিন বললাম, একটা হচ্ছে ডিসি জেনারেটর, ডিসি মোটর। তাহলে ডিসি জেনারেটরে যে আমরা যে বারবার বলতেছি ইএমএফ ইনডিউসড হচ্ছে, এই ইনডিউসড ইএমএফটা আসলে দেখতে কি রকম? এটাকে আমরা বলি ইজিবি, মানে জেনারেটেড ইএমএফ। ঠিক আছে, এটার ইউনিট হচ্ছে কি? ভোল্ট, তাই না? জি। ভোল্ট হবে না? অবশ্যই। কন্ডাক্টর কে ঘুরাই দিলেন একটা ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডে যখন ফ্লাক্স কাট করবে তখন তার মধ্যে ইএমএফ ইনডিউসড হবে। এরপর ওই কন্ডাক্টরটাকে বাইরের কোনো সার্কিটের সাথে যখন কানেক্ট করবেন তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। তো কারেন্টটা ফ্লো করবে তো জেনারেটেড ইএমএফ এর কারণে। ইএমএফ মানে এক ধরনের ভোল্টেজ, তাই না? আচ্ছা এই ভোল্টেজটার ভিতরে কি কি থাকে? ফাই পি এন বাই 60 ইনটু জেড বাই এ। ফাই কি বলেন তো? প্লাস ম্যাগনেটিক ফ্লাক্স, অর্থাৎ আপনি একটা ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে আপনি কন্ডাক্টরটাকে ঘোরাচ্ছেন না, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের যে স্ট্রেংথ বা ওটাকে কি বলা হয়? ম্যাগনেটিক ফ্লাক্স। ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার। পি হচ্ছে নাম্বার অফ পোলস, মানে এটা কয় পোলের মেশিন, যদি 2 পোল 4 পোল আর 6 পোল। এন হচ্ছে আরপিএম, রোটেশন পার মিনিট। ঠিক আছে, মানে মেশিনটা পার মিনিটে কতবার ঘুরতেছে। আচ্ছা 60 তো কনস্ট্যান্ট। জেড কি? নাম্বার অফ টোটাল কন্ডাক্টরস, মানে আর্মেচার কন্ডাক্টর ধরতে পারেন। আর্মেচার কন্ডাক্টর মানে আপনি ওই যে আর্মেচারটার উপর কয়টা তার দিয়ে পেঁচাইছেন বেসিক্যালি। আচ্ছা এ প্যারালাল পাথ, নাম্বার অফ প্যারালাল পাথ। নাম্বার অফ প্যারালাল পাথের কনসেপ্টটা আসে হচ্ছে ডিসি মেশিনের ওয়াইন্ডিং এর কনসেপ্ট থেকে। কয় ধরনের ওয়াইন্ডিং আছে? দুই ধরনের, একটা ওয়েভ ওয়াইন্ডিং আর একটা ল্যাপ ওয়াইন্ডিং। এই দুটো ওয়াইন্ডিং এর কারণে প্যারালাল পাথটা ডিফারেন্ট হয়। আচ্ছা হ্যাঁ, তাহলে এদিকে চলে আসো, এই পাশে চলে আসো। ডিসি মেশিনের ক্ষেত্রে এই যে দুই ধরনের ওয়াইন্ডিং, একটা হচ্ছে ওয়েভ ওয়াইন্ডিং, একটা হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং। তো এই দুটো ওয়াইন্ডিং এর প্যাটার্নের উপর বেসিস করে প্যারালাল পাথের সংখ্যাটা ডিফারেন্ট হয়ে থাকে। সাধারণত যখন আমরা ওয়েভ ওয়াইন্ডিং ব্যবহার করি, আপনাকে যদি প্রবলেমের মধ্যে বলে দেওয়া থাকে, কোশ্চেনে বলে দেওয়া থাকে যে এই মেশিনটা এক ধরনের ওয়েভ ওয়াইন্ডিং ডিসি মেশিন, তখন আপনার নাম্বার অফ প্যারালাল পাথস হবে a সমান সমান 2 অলওয়েজ। ঠিক আছে, আচ্ছা a is equals to 2 if
ওয়েভ ওয়াইন্ডিং ডিসি মেশিন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি, A is equals to হবে P, মানে নাম্বার অফ পোলস যতটা, নাম্বার অফ প্যারালাল পাথ হবে ততটা, যদি সেটা হয় কি ল্যাপ ওয়াইন্ডিং ডিসি মেশিন, ঠিক আছে? আচ্ছা, ডিসি মেশিনের ওয়াইন্ডিং এর কনসেপ্টটা, যে ল্যাপ ওয়াইন্ডিং কিভাবে করতে হয়, ওয়েভ ওয়াইন্ডিং কিভাবে করতে হয়, এটা আমরা একটু পরে ডিসকাস করব। এটা আমি আজকে ক্লাসে দেখাচ্ছি না, কারণ নাম্বার অফ প্যারালাল পাথ যদি আপনাকে বুঝতে হয় যে আসলে এটা কি রকম দেখতে, তখন আপনাকে পুরো ওয়াইন্ডিং এর কনসেপ্টটা জেনে আসতে হবে। ওটা একটু লেন্থি হয়ে যায়, ঠিক আছে? ওই কারণে আমরা ওই টপিকটাতে যাচ্ছি না, এটা একটু লেন্থি এবং একটু কমপ্লেক্স। যদি আপনার কারো ইন্টারেস্ট থাকে, থেরাজের বইতে একদম ডিটেইলসে লেখা আছে, ঠিক আছে? আপনার যদি মানে খুবই ইন্টারেস্ট থাকে আপনি দেখে নিতে পারেন, বাট আমি এটা ডিসি মেশিন শেষ করার পর ক্লাসে একদিন একটা ভিডিও দেখায় পসিবল হলে ওই দিন আপনাদেরকে দেখাই দিব ওটা, বাট এখানে ওটা আমি আনতেছি ডিসকাশনের মধ্যে। বাট আপাতত এটা জেনে রাখেন যে যদি এটা ওয়েভ ওয়াইন্ডিং ডিসি মেশিন হয়, নাম্বার অফ প্যারালাল পাথস হচ্ছে অলওয়েজ 2, আর যদি ল্যাপ ওয়াইন্ডিং হয় তাহলে নাম্বার অফ প্যারালাল পাথস হবে ইকুয়াল টু নাম্বার অফ পোল নাম্বারস। আচ্ছা, আপনি দিকে চলে আসতে পারেন যদি না দেখেন। এখন ইজিটা তো গেল হচ্ছে জেনারেটরের ক্ষেত্রে, মানে যে এটা যদি জেনারেটর হয় তাহলে আমরা কি বলতে পারি যে জেনারেটেড ইএমএফ, কিন্তু যদি মোটর হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, সেম জিনিসটাকে আমরা বলি হচ্ছে ইবি। ইবি এর আরেকটা নেম হচ্ছে ব্যাক ইএমএফ মোটরের ক্ষেত্রে। এই ভোল্টেজের সাথে এই ভোল্টেজের কোনো পার্থক্য নেই, দুইটাই এক্স্যাক্টলি সেম থিং। ডিসি জেনারেটর ক্ষেত্রে যা আপনারা তো জানেন যে ডিসি জেনারেটরকে আপনি চাইলে ডিসি মোটর হিসেবে ব্যবহার করতে পারেন, ডিসি মোটরকে চাইলে ডিসি জেনারেটর হিসেবে ব্যবহার করতে পারেন। দুইটার মধ্যে কনস্ট্রাকশনে কোনো ডিফারেন্স নাই, আমি আপনাদেরকে আগে ক্লাসে বলছি কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স না থাকার কারণে দেখেন মোটরের জেনারেটেড ইএমএফ আর জেনারেটরের ইএমএফ এর ইকুয়েশন সেম, কোনো পার্থক্য নাই, বাট নেমটা ডিফারেন্ট। এখানে বলা হচ্ছে এটা জেনারেটেড ইএমএফ আর এখানে বলা হচ্ছে এটা ব্যাক ইএমএফ। এখন এই ব্যাক ইএমএফ জিনিসটা কি, আপনারা ফ্যারাডের লতে, ফ্যারাডের যে ইএমএফ রুলস সেখানে কখনো খেয়াল করছেন যে ইনডিউসড ইএমএফ যেটা থাকে সেখানে আগে একটা মাইনাস সাইন থাকে, খেয়াল করছেন এটা কখনো? এখানে একটা মাইনাস সাইন থাকে, এই মাইনাস সাইনটার মানে কি বলতে পারবেন কেউ? কেন একটা মাইনাস সাইন ব্যবহার করা হয়? সাধারণত এরকম ইকুয়েশনের ক্ষেত্রে, গাণিতিক ইকুয়েশন এগুলির ক্ষেত্রে যদি কখনো ফর एग्जांपल আপনার y -mx লিখলাম, এটা লেখার ক্ষেত্রে যে জিনিসটা বোঝানো যায় যে এই ভেরিয়েবলটার সাথে এই ভেরিয়েবলটার যে সম্পর্ক সেটা সাধারণত বিপরীতার্থক বোঝায়, একটা আরেকটার বিপরীত। তাহলে এই কনসেপ্টটা আমরা ওখানে খাটাতে পারি না ইএমএফ এর ক্ষেত্রে। আর মানে ইএমএফ যেটা ক্রিয়েট হয় ফ্লাক্স চেঞ্জ হওয়ার সাথে সাথে, সেই ইএমএফটা আসলে যার থেকে সৃষ্টি হয়, যেখান থেকে সৃষ্টি হয় তার বিপরীত বা তাকে বাধা দেয়। আমি 3.5 ক্লাসেও বলছিলাম এটা হচ্ছে বেসিক্যালি বাংলা নিয়ম বলতে গেলে আপনি যার থেকে খেয়ে বড় হয়েছেন পরে তাকেই মাস দিন, জিনিসটা হচ্ছে সেই, ঠিক আছে? অর্থাৎ আপনার যে উপকার করছে আপনি পরে তার উপর উল্টা কি করলেন, একটা এফেক্ট ক্রিয়েট করলেন। এইখানে জিনিসটা কেমনে কাজ করে, মোটরের ক্ষেত্রে আমরা কি দেখি, এটা যদি নর্থ থেকে সাউথ পোল হয়, এখানে একটা কন্ডাক্টর থাকে। মোটরের ক্ষেত্রে আমাদের কি হয়, ইনপুটে কি থাকে, মোটরের কনসেপ্ট কি, ইনপুটে ইলেকট্রিক্যাল দিব, আউটপুটে মেকানিক্যাল। তাহলে ইনপুটে ইলেকট্রিক্যাল কেমনে দিই, এখানে একটা বাইরে একটা সোর্স কানেক্ট করতে হবে, তাহলে প্লাস মাইনাস, তাই না? এখানে স্প্লিট রিং থাকবে, আগের মতো স্প্লিট রিং থাকবে, এখানে ব্রাশ থাকবে, সেম। আগে ইলেকট্রিক্যাল এনার্জি কালেক্ট করছেন, এখন
ইনপুট দিতেছে। আচ্ছা, এখানে নট ফাউন্ড কোড ক্রিয়েট হয়ে আছে। এখন এখান থেকে যখন কারেন্ট দিলেন, এটা প্লাস এটা মাইনাস আছে, ওই আগের নিয়ম। এটা এখন হচ্ছে এটা ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল। জি মোটর ক্ষেত্রে লেফট। তাহলে দেখেন একটা জিনিস, ম্যাগনেটিক ফিল্ড নর্থ থেকে সাউথ, জি কারেন্ট দিচ্ছেন আপনি, তাহলে এটা ঘোরা শুরু করবে না, আস্তে আস্তে নিচের দিকে শুরু করবে। এই যে ম্যাগনেটিক ফিল্ড এখানে আছে, তো ম্যাগনেটিক ফিল্ডের কারণে আপনার কারেন্টের ডিরেকশন যদি ভিতরের দিকে হয়, তাহলে ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাই হবে? নিচের দিকে। অর্থাৎ কন্ডাক্টরটা আস্তে আস্তে ঘোরা শুরু করবে। ঘোরা শুরু করা মানে কি? শেফটাকে ঘোরা শুরু করবে। জি এরপরে শেফ দিয়ে আপনি যা ইচ্ছা করেন, কিছু চালাবেন নাকি ক্রেন দিয়ে জিনিসপত্র উপরে তুলবেন, হোয়াটএভার ইট ইজ। এটাই তো কনসেপ্ট মোটরের। তাহলে দেখেন, তাহলে আপনি এখানে ইলেকট্রিসিটি দিয়ে তাকে ঘুরাইতেছেন, সে ঘুরলো, চলা শুরু করলো ঠিক মতো। এখন আবার আগের কনসেপ্টে ফিরে যান। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রোটেটিং একটা কন্ডাক্টর, ভিতরে একটা ইএমএফ জেনারেট হবে না? জেনারেটরের কনসেপ্টে জি হবে তো নাকি? আপনি মোটরকে মোটরের মতো ঘুরাই দিলেন, মোটর ঘুরতেছে, কিন্তু সে ওই বিহেভিয়ারটা তার মধ্যে আসবে না, যে সে তো জানে আমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা রোটেটিং কন্ডাক্টর, তাহলে আমার মধ্যে ইএমএফ ইনডিউসড হবেই, এটা ফর শিওর। কারণ এটা ফ্যারাডের ইএমএফ রুলস তো এটাই বলে। তাহলে ওই আপনি বাইরে থেকে তাকে একটা ভোল্টেজ সাপ্লাই দিচ্ছেন, আমরা ধরে নিলাম সেটা হচ্ছে ভিটি, মানে টার্মিনাল ভোল্টেজ বলি যেটাকে আমরা, হ্যাঁ, ওটা আমরা সাপ্লাই দিচ্ছি। আবার এটার কারণে সে ঘুরলো, ঘুরার পর সে দেখতেছে কি না আমি তো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘুরতেছি, তাহলে আমার মধ্যে তো একটা ইএমএফ জেনারেট হবে। ওই ইএমএফটাকে আমরা বলি হচ্ছে, আচ্ছা এখন ওখানে একটা ইএমএফ জেনারেট হলো, ওই জেনারেটেড ভোল্টেজের যে পটেনশিয়াল বা যেটা মানে কি বলবো এটাকে ডিরেকশন, সেই ডিরেকশনটা এই যে কারেন্ট আপনি ভিতরের দিকে ফ্লো করাচ্ছেন, তাকে ভিতরের দিকে আসতে একবার বাধা দেওয়া শুরু করবে। বুঝতে পারছেন? আমি যার থেকে সৃষ্টি হইলাম, পরে আমি তাকে বাধা দিতেছি। এই জন্য এখানে মাইনাস সাইনটা ব্যবহার করতে হয়। এটা হচ্ছে লরেন্টজ রুলস বলে থাকে, বিজ্ঞানী লরেন্টজের সূত্র। যার থেকে আপনি সৃষ্টি হবেন, পরে তাকে বাধা দিবেন। ইন্ডাক্টর যখন যদি কেউ ইউজ করে থাকেন, ইন্ডাক্টর নিয়ে যদি কখনো কাজ করে থাকেন, দেখবেন কোন একটা সোর্সের সাথে ইন্ডাক্টর লাগাই দিবেন, দেখবেন ইন্ডাক্টর প্রথমে কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছিল ওইদিকে সে ফ্লো করা আস্তে আস্তে, একটু পর যায় দেখবেন যে ইন্ডাক্টরের অ্যাক্রসে কারেন্ট যেতে বাধা দিচ্ছে, কারণ ইন্ডাক্টর নিজের ভিতরে একটা ম্যাগনেটিক ফিল্ড আকারে কি করে, এনার্জি স্টোর করে ওখানে একটা পটেনশিয়াল ক্রিয়েট করে দেয়। মানে এটা হচ্ছে ধরেন ব্যাটারি, ঠিক আছে, এর সাথে আপনি একটা ইন্ডাক্টর কানেক্ট করলেন, আচ্ছা কারেন্টটা প্রথমে এদিকেই যাচ্ছিল ঠিক মতো, কিন্তু এটা তো ইন্ডাক্টর তো জানেন যে ম্যাগনেটিক ফিল্ড আকারে এনার্জি স্টোর করে, পরে ও এনার্জি নিতে 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 এখানের মধ্যে সে একটা চুম্বক ক্ষেত্র ক্রিয়েট করে। আগে ওর সাইন ছিল প্লাস মাইনাস এরকম, কারেন্ট এদিকে যাচ্ছিল, কিন্তু ওর নিজে নিজে একটা ভোল্টেজ ক্রিয়েট করে নেবে, ম্যাগনেটিক ফিল্ড ওটার ডিরেকশন হবে উল্টা দিকে, ও আর এদিক থেকে ব্যাটারি থেকে তখন কারেন্ট পাস করতে দেয় না। এটা হচ্ছে ইন্ডাক্টরের ক্যারেক্টারিস্টিক্স। ইন্ডাক্টর সার্কিটে আমরা ব্যবহার করি যাতে কারেন্টের সহসা পরিবর্তন না আসে কোনো সার্কিটে, হঠাৎ করে যাতে কারেন্টটা চেঞ্জ হয়ে যেতে না পারে, এটা সার্কিটের জন্য ক্ষতিকর না। হঠাৎ হাই কারেন্ট যাচ্ছে, হঠাৎ করে আপনি লো কারেন্ট চলে আসে, অথবা লো কারেন্ট যাচ্ছে, হঠাৎ করে হাই কারেন্ট চলে আসে, এটা তো সার্কিটের জন্য ক্ষতিকর। এই জিনিসটা প্রতিরোধ করার জন্য সার্কিটে ইন্ডাক্টর ব্যবহার করা হয়। তো আপনার এই ইন্ডাক্টর আর এই কন্ডাক্টরের মধ্যে পার্থক্য আছে, ইন্ডাক্টরও কুণ্ডলী, এই কন্ডাক্টরও তো কুণ্ডলী, সেম থিং, তাই না? তাহলে দেখেন ভিটি থেকে যে কারেন্ট যাচ্ছিল সেটাকে সে বাধা দেওয়া শুরু করলো, তাহলে ভিতরে যে জেনারেট ইএমএফটা জেনারেট হচ্ছে সেটাকে আমরা নাম দিলাম কি ইবি। আচ্ছা, এখন আপনাকে বলা হলো যে আর্মেচার কারেন্টটা বের করেন, দেখি এখানে ভিতর দিয়ে কত কারেন্ট ফ্লো করতেছে। কিভাবে বের করবেন? আমরা জানি ওহমস ল থেকে জানি না V IR। তো কোন কিছু কারেন্ট বের করতে হলে কি ভোল্টেজকে তার রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করে দিলে তো বের হয়ে যায়। আচ্ছা, তো এই যে আর্মেচার ওয়াইন্ডিং আছে, এটার একটা নিজস্ব ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে না, সেটাকে আমরা কি দিয়ে লিখতে পারি? RA, আর্মেচার রেজিস্ট্যান্স RA। আচ্ছা, টার্মিনাল ভোল্টেজ যেটা দিচ্ছিলেন এটা হচ্ছে VT,
কিন্তু এই ভিটি দেখেন আবার এটাকে পুরাটা পাবেন এখানে ভিটি এখান থেকে যা দেবেন এর ভিতরে পাবেন ও তো ব্যাক ইএমএফ ক্রিয়েট করে রাখছে ভিতরে তার মানে এই ভিটি থেকে আপনাকে ওই যে ব্যাক ইএমএফটাকে বাদ দিয়ে দিতে হবে তাই না এটাই তো তাহলে ভোল্টেজটা এরপর এটাকে আপনি আর দিয়ে যখন ডিভাইড করবেন তখন আর্মেচার কারেন্টটা পেয়ে যাবেন এটাই হচ্ছে মোটরের আর্মেচার কারেন্ট বের করার ইকুয়েশন যেটা আমরা মুখস্থ করে সাধারণত যে টার্মিনাল থেকে আমার ইবি বাদ দিয়ে পরে ওটাকে আইআর দিয়ে গুণ করে মুখস্থ করার দরকার নেই অ্যাকচুয়ালি হ্যাঁ এটা দিয়ে মনে রাখতে পারবেন এই একটা ইকুয়েশন যদি ক্লিয়ার থাকে আপনি মোটরের যে কোনো ম্যাথ করতে পারবেন যে কোনো টাইপের ম্যাথ ঠিক আছে তাহলে দেখেন ডিসি মোটরের ক্ষেত্রে তাহলে এই ব্যাক ইএমএফ এর ইম্পর্টেন্স তাহলে বুঝা গেল কি অনেক কারণ ব্যাক ইএমএফ ছাড়া তো আপনি ক্যালকুলেশন করতে পারবেন না আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখেন এই আই এটা কেন দরকার হবে কারণ মেকানিক্যালি জেনারেটেড টর্কের সাথে সরাসরি কারেন্টের সম্পর্ক আপনি কারেন্ট যত বেশি ফিড করবেন মেশিনের পাওয়ার তত বেশি হবে মোটরের পাওয়ার তত বাড়বে অর্থাৎ মোটরের এফিশিয়েন্সি আমরা কি দিয়ে ক্যালকুলেট করি টর্ক দিয়ে তো সে মেকানিক্যাল ওয়ার্ক কতটুকু করতে পারতেছে হ্যাঁ টর্ক যত বেশি হবে তার মেকানিক্যাল ওয়ার্ক ডান তত বেশি হবে তাহলে কারেন্ট যত বাড়াবে মেকানিক্যাল টর্ক তত বেশি হবে আর কারেন্ট কমাই দিলে মেকানিক্যাল টর্ক কমে যাবে তাহলে চিন্তা করেন আপনার টর্ক ক্যালকুলেশন করার জন্য এই কারেন্ট বের করা ইম্পর্টেন্ট আর এই কারেন্ট বের করার জন্য আপনার ইবি জানাটা ইম্পর্টেন্ট এখানে দেখেন আপনি আর্মেচারের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা কখনো এটাকে চেঞ্জ করতে পারবো এটা ফিক্সড টার্মিনাল ভোল্টেজ আমরা চেঞ্জ করি না এটাও ফিক্সড থাকে অলওয়েজ ঠিক আছে তাহলে এই ইকুয়েশন একমাত্র আর এটা কার উপর ডিপেন্ড করে যদি এটা ফিক্স থাকে আমরা যদি y mx এখানে এটা সমান চিহ্ন আর এটা ধ্রুবক এই দুটাকে একসাথে বাদ দিয়ে দিলে y সমান কত x লেখা যায় না জি যাই তো নাকি y সমান কত x এর গ্রাফ কি রকম y বাড়লে x ও বাড়বে সমান y1 হলে x ও 1 y2 হলে x ও 2 y3 হলে x3 x4 তাহলে এই লাইনটা এরকম স্ট্রেট লাইন হয় না যেটাকে আমরা সমান পথে বলি y এর ভ্যালু যা x এর ভ্যালু তা এটাও সেম ইকুয়েশন অর্থাৎ আপনার ব্যাক ইএমএফ যত বেশি হবে তো আপনার কারেন্ট সাপ্লাই তত বেশি হবে কারেন্ট সাপ্লাই যত বেশি হবে মেকানিক্যাল টর্ক তত বেশি হবে ঠিক আছে এই জন্য দেখেন তার মানে কি আপনার বাইরে থেকে কোনো কিছু চিন্তা করতে হচ্ছে না যে আমি আসলে কারেন্ট বাড়াবো না কমাবো যে ডিসি মেশিন নিজে নিজে ঠিক করে নেবে যে তার টর্ক বাড়ানো দরকার নাকি টর্ক কমানো দরকার দেখেন এই জন্য ডিসি মেশিনকে বলা হয় সেলফ রেগুলেটিং মেশিন সেলফ রেগুলেটিং মানে কি যে নিজেকে নিজে রেগুলেট করতে পারে বা কন্ট্রোল করতে পারে মানে স্পিডটাকে রেগুলেট করতে পারে আপনি একটা জিনিস দেখেন এটা আমি কেন বলতেছি সেলফ রেগুলেটিং মানে নিজের কন্ট্রোল সবথেকে বেশি একটা জিনিস দেখেন ধরেন আপনি মেশিনকে নো লোড অবস্থায় নিয়ে গেলেন নো লোড মানে ডিসি মোটরটাকে নো লোডে থাকা মানে কি কোনো টর্কের দরকার নাই যাবে শেফট তখন ম্যাক্স স্পিডে ঘুরতেছে কারণ তো কোনো লোডের দরকার নেই ও নিজের ইচ্ছা মতো ঘুরতেছে মানে নিজের ইচ্ছা মতো না মানে শেফটকে তখন আপনি ম্যাক্সিমাম স্পিডে নিয়ে যেতে পারবেন যদি কোনো লোড না থাকে মানে ফ্রি অবস্থায় ঘুরতেছে তাহলে তখন আপনি কি পরিমাণ কারেন্ট দিবেন বা আপনাকে তখন আসলে ফুল স্পিডে ঘোরানোর দরকার আছে মেশিনটাকে নো লোডে যদি চলে যায় তখন অটোমেটিক স্পিডটাকে কমায় আনা দরকার না কম ঘুরবে এটা কিভাবে হবে দেখেন মেশিন যখন হাই স্পিডে চলে যাবে ওই যে এন অনেক হাই হয়ে যাবে এন হাই হয়ে যাবে মানে কি ইজি বেড়ে যাবে ইজি বেড়ে যাবে মানে কি এখানে ইজি আর ইবি তো সেম থিং জি তাহলে এটা বেড়ে যাবে না এটা অনেক হাই হয়ে যাবে এখন এখানের মধ্যে ইবি বেড়ে যাওয়া মানে কি ভিটি থেকে ভিটি আর ইবি এর ভ্যালুটা আস্তে আস্তে কমে যাবে তাই না x y ডিভাইডেড বাই z এই ইকুয়েশনে y এর ভ্যালু বেড়ে গেলে কি হবে z
পুরো ভ্যালুটা কমে যাবে না জি অবশ্যই অনেক কমে যাবে নাকি এটা মাইনাসের দিকে চলে y যদি x এর থেকে বড় হয়ে যায় তাহলে কি হবে পুরো ভ্যালুটা মাইনাসের দিকে চলে যাবে বা কমে যাবে জি ঠিক আছে তাহলে এখানে আছে এই রিয়েল ভ্যালু যখন বেড়ে গেল অর্থাৎ ব্যাক ইএমএফ বেড়ে গেছে এখন মেশিনে তখন ওভারঅল এই ভ্যালুটা আস্তে আস্তে কমে যাবে তো এই ভ্যালু কমে যাবে মানে কি কারেন্টটা আস্তে আস্তে কমে যাবে জি এটাই হচ্ছে ব্যাক ইএমএফ এর ইম্পর্টেন্স সে নিজে নিজে ডিসাইড করতে পারবে যে তার স্পিড বাড়া দরকার নাকি কমানো দরকার ঠিক আছে এগুলো একটু ভালোভাবে গো থ্রু করবেন তাহলে আপনাদের জন্য ম্যাচ করা তেমন একটা কোনো কঠিন কিছু হবে না মুখস্থ করার থেকে এভাবে বুঝে বুঝে পড়াটা বেটার